তো শেষ পর্যন্ত মানামি চাঁদ মাথায় নিয়ে মানামির, ওরে মাই গড, নিউসান 10-এর সামনের কি অবস্থা। তো ধর্মগঞ্জ টার্নিং ঘুরতে ঘুরতে এয়ার খান এক লঞ্চকে ওভারটেক করা হয়ে গেল। তবে দেখেন লঞ্চটা কি পরিমাণ গতির সাথে চলতেছে। এই ওভারটেক রুখে দেওয়ার জন্য কুয়াকাটা 2-এর এই ব্যবস্থাপনা, এই যে এই ব্যবস্থাপনা। প্রিয় দর্শক, এখন একদম আমি কুয়াকাটা 2 লঞ্চের পেছনে আছি, আর সাইলেন্সারের আওয়াজেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা। চিন্তা করা যায় 26 কিলো গতি, ধুম 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 ঘুম 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 ঘুম। যখন দেখলাম যে এক হারি লঞ্চকে একসাথে ওভারটেক করা হচ্ছে, তখন আর ভিডিও না করে পারলাম না। এই যে এক ব্যক্তি দেখেন আনলির পাশে ফেন্ডারেও বসে রয়েছে। এইভাবে বরিশালের লঞ্চ নদীপথে হাড্ডাহাড্ডি লড়াই হয় না বহুদিন। লঞ্চের স্পিডটা বেড়ে যাবে। এখন যেমন 22 কিলো আছে, তখন আবার 24 থেকে 25-26-এও চলে যেতে পারে। পাগলায় এসে ওভারটেক করছি এমভি রাজহংস 8 লঞ্চকে। আর ডানটা শুধু জায়গা কম। প্রেম খানকে আগে থেকেই মাস্টাররা জানিয়ে রেখেছে, তুমি বামে চলো, আমরা কিন্তু ওভারটেক করব। প্রেম খান একবার ডানে আসলো, এবার কিন্তু সে সেই বামে গিয়েছে। এই যে মানামি, বাকি লঞ্চগুলো অনেক পিছনে আছে, কিন্তু এখন পাশাপাশি এই মানামি, প্রেম খান 7, কুয়াকাটা 2 এবং এই চান্দু সুন্দরবন 12, যাকে কিছুক্ষণের মধ্যেই বলা হবে লিডটা এবার ছাড়ো। সামনে থেকে কি যেন একটা লঞ্চ আসতেছে, তো যেটার নাম এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, নাম তো দেখাই যাচ্ছে না, আকৃতি প্রকৃতি দেখেও বুঝতে পারতেছি না। এই দিক থেকে একসাথে এম খান 7 এবং কুয়াকাটা 2 এই সুন্দরবন 12 লঞ্চকে ওভারটেক করতেছে, এবং সামনে থেকে আসা লঞ্চটা সম্ভবত এম খানের ওই পাশ থেকে ক্রস করে চলে যাবে। এখন সবগুলো ওভারটেক শেষ হওয়ার পরে আবার গতি কমায় দেয় কিনা সেটা আবার চিন্তার বিষয়। সাইলেন্ট কিলার বলে কথা, কিলিং মুড চালু হয়েছে, কিল করা শেষ, বাস ভুইয়া। কি জানি ফ্রি ফায়ার এটা কয় না, কিল, ওইটাই তো সম্ভবত। তো 1.5 ঘন্টার মাথায় এসে কুয়াকাটা 2 একদম 1 নম্বর পজিশন দখল করে নিল। আমি মাঝে মাঝে ভাবতাম যে কুয়াকাটা 2 যদি ভালো মতো টানে তাইলে হয়তো অন্য লঞ্চ পারতে কষ্ট হবে। এবং একদিন ওই যে আমাদের লঞ্চ ভিডিওর যে ইউটিউব কমিউনিটি, এর মধ্যে সবচেয়ে বড় ভাই যিনি আছেন আমাদের এক্সট্রিম লঞ্চ লাভার জুবাইর ভাই, আমাদের এই লঞ্চ লাভার যারা আছে সবাই ওনার ফ্যান। তো উনি একদিন একটা ভিডিওতে বলছিলেন যে কুয়াকাটা 2 যদি খাইয়ে না খাইয়ে টানে, আমার মনে হয় মানামিও পারবে না। তো তার কথার যে বাস্তবিক রূপ আমি আজকে দেখতে পাচ্ছি। আজকে খাইয়ে না খাইয়ে টানতেছে কুয়াকাটা 2, এবং কিসের মানামি কিসের এম খান দেখেন, সবাই রে বড় বড় একবারে তাজা মূলা ধরায় দিতেছে। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত আমরা কি জানি বলে না, ওই কালীগঞ্জ চ্যানেলের কাছাকাছি চলে আসছি। ওই যে দূরে বাতি, ওই যে বাতিগুলো দেখা যাইতেছে, এগুলো ওই জেলেগো এলাকা বললেই মনে হইতেছে। কুয়াকাটা 2 একদম ঘুরে গেল, এখান থেকে নদী পার হতে হবে। তো নদী পাড়ি দিচ্ছে, অন্যদিকে এম খান পেছনের অংশে ঢুকে গেলেও সে আবার তার শরীর নিয়ে বেরিয়ে এসেছে, মোটা সোটা শরীর, দেখতে ভালোই লাগে। তো আর কতক্ষণ ধরে থাকবো ক্যামেরা, আবার কিছু ঘটলে অথবা রটলে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ যারা দেখছিলেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে ভাই, আজকে কিন্তু এগুলো না করলে আপনি সম্পূর্ণ কিপটার অন্তর্ভুক্ত হবেন। তাই কিপটামি না করে দ্রুত লাইক করেন, আর কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনি দেখতে চান, আর আপনি কোথা থেকে দেখতেছেন, মানে অন্তত কিছু একটা লিখবেন কমেন্টে আর কি। আর আপনারা ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, কারণ এমনিতেই লঞ্চের ভিডিও করি, আর পাশাপাশি আবার চ্যানেলের নামটাও পরিবর্তন করেছি, তো সেই হিসেবে সবার কাছে একটু ভিডিওগুলো পৌঁছানো দরকার। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমাদের পেছনে মানামি এবং এম খান 7 আছে, সম্ভবত মানামি এম খানকে ওভারটেক করে ফেলবে, আর মেঘনায় গিয়েও মানামির আক্রমণ হতে পারে পেছন থেকে। আরেকটা কথা বলে রাখি, এখন যেভাবে চলতেছে কালীগঞ্জ চ্যানেল ধরে মেঘনায় নামার আগ পর্যন্ত আমাদেরকে একটু স্রোতের বিপরীতে চলতে হবে, ভালোই স্রোত, এই যে দেখেন স্রোত বাঁচতেছে। কিন্তু মেঘনায় নেমে গেলে তারপরে কিন্তু আমরা একদম জোয়ার দিয়ে চলে যাব ঢাকায়, তখন আবার লঞ্চের স্পিডটা বেড়ে যাবে।
এখন যেমন 22 কিলো আছে, তখন আবার 24 থেকে 25-26-এও চলে যেতে পারে। এই স্পিড যদি থাকে, মানে লঞ্চ এই স্পিডেই চালায়, তাহলে আশা করি 26 কিলো গতি উঠে যাবে তখন। চলে আসলাম কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিন রুমে, আর আপনাদের সামনে দৃশ্যমান কুয়াকাটা 2 লঞ্চের দানবীয় ইঞ্জিন। এটি জাপানের বিখ্যাত ডাইহাটসু কোম্পানির 6DS32 মডেলের ইঞ্জিন। এটি প্রায় 720 RPM তুলতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাই হুইল ঘুরছে এবং খুবই স্পিডের সাথে ঘুরছে। আর এরকম 2টা ইঞ্জিন লাগানো রয়েছে এই লঞ্চে। এই যে দ্বিতীয় ইঞ্জিনটি দেখাচ্ছি, এটা হচ্ছে লঞ্চের ডান পাশের ইঞ্জিন। এটাতেও প্রচুর পরিমাণে ঘুরতেছে ফ্লাই হুইল, আর এটা হচ্ছে গিয়ার বক্স। আর এই দুটি পাওয়ারফুল ইঞ্জিনের সাহায্যেই কুয়াকাটা 2 লঞ্চ তার গতিময় সার্ভিস মেনটেন করে চলছে। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা এখন 9টা 46 মিনিট বাজে, আর আমরা একদম কালীগঞ্জ চ্যানেলের শেষ প্রান্তে। এখান থেকেই মেঘনায় চলতে থাকা একটা লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে 2-3টা আলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওই যে জেলেদের এলাকাগুলো। এখানে জেলেরা তাদের জাল, তারপরে মাছ ধরে এনে মজুত করে। এবং আমাদের পেছনে দেখেন বরিশালের 2 গতিশীল লঞ্চ এম খান 7 এবং মানামি আছে। তো তারা আমাদের পেছনে এগিয়ে আসতেছে আস্তে আস্তে, মানে আমাদের মতো গতি রেখেই আসতেছে পেছনে। আমাদের চেয়ে বেশি গতি নাই, থাকলে আমাদের সামনে থাকতো। তো অল্প সময় পরে আমরা কালীগঞ্জ চ্যানেল পার হয়ে যাব এবং মেঘনায় নেমে পড়ব। তো মেঘনায় নেমে দেখা যাবে আর কোনো খেলাধুলা হয় কিনা। এবং এখান থেকে আপনারা টের পাচ্ছেন আশা করি যে ডাইহাটসুর গর্জন শুনেন, একটা কাবা কাবা, একটা গুরুগম্ভীর আওয়াজটা কেমন হতে পারে? ধুপ 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 ধুপ, হ্যাঁ, ঘুম 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 একটা আওয়াজ, সেরকম একটা আওয়াজ ভাল লাগে শুনতে। আমি একদম পেছনে চলে যাব এখন। সব জায়গায় মানুষজন ঘুমানো আছে। আর যেহেতু ঈদ ফিরতি ট্রিপ চলতেছে, সেই কারণে মেঘনায়ও এখন অনেক লঞ্চ থাকবে। উপকূল থেকে ছেড়ে আসা, ভোলা থেকে ছেড়ে আসা প্রচুর লঞ্চ। তো ওই সব লঞ্চের সাথেও এখন কিছু রেসিং, কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মোমেন্ট তৈরি হতে পারে। তো সেজন্য অপেক্ষা করুন। প্রিয় দর্শক, সময় এখন 11টা 30, আর আমরা মেঘনায় নেমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছি ঢাকার পানে। এই মুহূর্তে আমরা পটুয়াখালী রুটের কাজল 7 লঞ্চকে ওভারটেক করতেছি। আর এখন পর্যন্ত মানামি এবং এম খান 7 সহকারে বরিশালের সবগুলো লঞ্চই আমাদের পেছনে রয়েছে। তো আমরা এখনও লিড দখল করে চলতেছি ঢাকার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এখন একদম আমি কুয়াকাটা 2 লঞ্চের পেছনে আছি, আর সাইলেন্সারের আওয়াজেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা। সেই শুরু থেকে যে ধুমধারাক্কা গতিতে চলতেছে কুয়াকাটা 2, এখনও সেই গতি রয়েছে বহাল, কমাইতেছে না মোটেও। প্রপেলার থ্রাস্ট দেখলেই বুঝতে পারবেন, আগুন জ্বলা গতিতে চলতেছে। আর এই যে বেচারা মানামি এখনও পেছনেই আছে, তো সে সামনে আসতে পারে নাই। অন্যদিকে এম খান 7 দেখেন ভালো রকম পিছনে পড়েছে, মানামিও তাকে ওভারটেক করে চলে এসেছে সামনে। তা আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, কতটুকু শুনতেছেন জানি না। জাস্ট এই প্রপেলার থ্রাস্ট এবং গতিটা দেখানোর জন্যই ক্যামেরা অন করলাম। মাথা নষ্ট একটা গতিতে চলতেছে আমাদের এই কুয়াকাটা 2। আজকে সে তার জাত চিনাই দিতেছে, আর এই জায়গাটায় সচরাচর ঢুকতে দেওয়া যায় না। দেখেন আজকে গেট খুলে দিচ্ছে, এখানে এসে আমরা দাঁড়াতে পারতেছি। এবং এই যে টেকনোলজিয়া, এর আশেপাশে যেতে দেওয়া হয় না, তবে আজকে এটা খুলে দিয়েছে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, এখানে 2-3 জন শুয়েও রয়েছে। তো এই এরিয়ার ভিতরে এসেও মানুষের শুইতে হইলো। আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে বুঝতেছেন, সম্পূর্ণ ছাদ ভর্তি। তো ডাইহাটসুর ধুম 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 গর্জন শুনেন আর উপভোগ করেন। আর যারা আজকে এই জার্নিটা মিস করছেন, তাদের জন্য ব্যাড লাক। ভিডিও দেখে আপনারা উপভোগ করতে পারেন। অন্যথায় আজকের এই কুয়াকাটা 2 লঞ্চের ভ্রমণটা আসলে আগুন। মানে চিন্তা করা যায়, মানামির মতো পাগলারে সেই বরিশাল থেকে মেঘনা পর্যন্ত মোটামুটি এখন কয়টা বাজে? 11টা 42। তো 10টা 11টা
প্রায় 3 ঘন্টার মতো পেছনে ফেলায় রাখছে। এই বেচারা উঠতেই পারতেছে না সামনে। আজকে কি ঘটে জানি না, তবে মেঘনা নামার পরে মানামি এই এম খানকে ওভারটেক করেছে এবং আমাদের বাম্পারে আসতেছে খুব কাছাকাছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই কোনো একটা খেলা জমে যেতে পারে এবং কুয়াকাটা এখন ভালো গতিতে টানতেছে, তো একটু স্পিডটা দেখা দরকার। ভাই রে ভাই, কি টানটা টানতেছে চিন্তা করা যায়। 26 কিলো গতি, একটা লঞ্চ 26 কিলোমিটার গতি উঠানো। মাখন মাখন, রসমালাই রসমালাই। ভাই রে ভাই, 26 কিলো গতিতে চলতেছে কুয়াকাটা থেকে। মানে কি গতিটা মারতেছে ভাই। এই যে এই মানামিয়ারে ওভারটেক করার জন্য আসছে, আর ওই মানামির ওভারটেক যাতে না করতে পারে এই ওভারটেক রুখে দেওয়ার জন্য কুয়াকাটা 2-এর এই ব্যবস্থাপনা, এই যে এই ব্যবস্থাপনা মানে সব আউলে ফেলাইতেছে। এরকম সুচালু একটা হাল দিয়া পানি কাটতে ওই ছিটায় ফেলাইতেছে ভাই। দেখেন, মানে যখনই দেখলো যে মানামি মাথা বাইর করছে তখনই গতি বাড়ায় দিয়ে 26 কিলোমিটার বানাইছে। এখন এই মানামি ওই জায়গায় স্টিল, মানে মাথা বাইর করছিল যে সামনে উঠে যাইব, কিন্তু না, কুয়াকাটা ওর সমান সমান গতি করে দিছে। এখন আবার দুইয়েরও সমান সমানে আছে। মানে আজকে চলতেছে আর কি যেটাকে বলে হেভি ওয়েট লড়াই, মাঠে ময়দানে খেলা যেটাকে বলে। মাঠে ময়দানে তো না, নদী সমুদ্রে খেলা যেটাকে বলে, সেটা চলতেছে আজকে। দেখেন, এই যে বলে না ইলিশার বুলেট সম্পদের সামনে যে একটা পানির ট্রাস্ট দেখা যায় না, ওই রকম দেখতেছি এখানে দাঁড়ায় দাঁড়ায়। খাস বাংলায় বললে আজকে কুয়াকাটা 2 কুত্তার মতো চালাইতেছে, কুত্তার মতো ভাই। মানামি ওই পরিমাণ গতি দিয়া ইমখান রে ওভারটেক কইরা কি চালান চালায় আইতেছে বুঝেন। শালার মানামি শ্বাসলাট দিয়ে সামনে পরিষ্কার করার জন্য করছে, সিগন্যাল দিছে, কুয়াকাটা 2ও দিছে। ভাই মানে বলবেন যে মানামি বরিশালের 1 নম্বর গতিরাজ লঞ্চ, অ্যাডভেঞ্চারের দিন শেষ, অ্যাডভেঞ্চারে 1 কাটা হয়ে গেছে, 9 দুর্বল হয়ে গেছে, এখন আর মানামির সামনে কেটায় টিকে। দেখেন, বেটা বাপ কো ভেজ তেরে বাস কি বাত নেই, মানে বাপেরও বাপ থাকে আর কি। মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, এরকম একটা পরিস্থিতি। অ্যাডভেঞ্চার গেছে তো কি হয়েছে, আমি আছি না। এদিকে চাঁদের আলো এখনো আছে আলহামদুলিল্লাহ, আর এই চাঁদের হালকা আলোর কারণেই কিন্তু নদীর বেশ দূর দূরান্ত পর্যন্ত আমাদের ক্যামেরায় ধরা পড়তেছে। একদম অমাবস্যা থাকলে এতটা পাই না আমরা। তো এখান থেকে মানামিও একটু হালকা বামে মোড় নিল, আমাদের কুয়াকাটাও বামে মোড় নিল হালকা। ও সামনের থেকে লঞ্চ আসতেছে আবার। এটা কি লঞ্চ, যে লঞ্চই হোক, ওটা আমাদের দেখার টাইম নেই। আমাদের দেখার টাইম হচ্ছে এখন মানামি আর কুয়াকাটার মধ্যে কি ঘটে সেটা। ভাই অনেকক্ষণ যাবত ক্যামেরা ধরে আছি, স্টিল এই অবস্থায় আছে। মানামিও সামনে আগাইতে পারতেছে না, আগাইবো কেমনে? এই যে না কি পড়তেছে, এমন করলে মানামি আইতে পারে? সামনের থেকে এটা কি লঞ্চ আসলো? হ্যাঁ, এটা 4 তলা মাস্টার ব্রিজ সম্পন্ন কোনো লঞ্চই হবে। এবং এটা ভাই কি লঞ্চ আবার হইলাম এখনো বুঝতেছি না। টিপু সিরিজের, হ্যাঁ টিপু কোনটা, 13 না 14, যে কোনো একটা হতে পারে। টিপু 13 ঢাকা থেকে ছেড়ে এসেছে। এখন উল্টো পথে যাত্রী একটু কমই হবে, তেমন বেশি যাত্রী হয়নি।
এতক্ষণ যা চলতেছিল সামনে তার চেয়ে এখন বাড়বে, কারণ টিপু 13-র কিছু ঢেউ এদিকে এসে লাগবে। যাই হোক, ভালো লাগতেছে এবং সেরকম রোমান্স পাইতেছি। এইভাবে বরিশালের লঞ্চ নদীপথে হাড্ডাহাড্ডি লড়াই হয় না বহুদিন যাবৎ, এরকম ভয়ানক লড়াই। আর কোনো ক্রমে মানামি যদি কুয়াকাটার পাশেই এসে পড়ে আর এই স্পিডটা থাকে, বুঝতে পারতেছেন কি দেখা যাবে তখন। দেখি সেরকম কোনো মোমেন্ট হয় কিনা, সেরকম কোনো পরিস্থিতি আসে কিনা সামনে। দেখতে থাকুন ভিডিওটি। এবার সম্ভবত আর রক্ষা হবে না, মানামি এবার সম্পূর্ণ খেপা। আর রাত্রে একদম এখন 12টা বাজে। তো এই 12টায় এসে মানামি আমাদেরকে ফাইনাল করার জন্য পুরো প্রস্তুত এবং তার একটা সর্বোচ্চ পাওয়ার নিয়ে এগিয়ে আসতেছে কুয়াকাটা 2 লঞ্চের দিকে। এদিকে কুয়াকাটা 2 লঞ্চ ছাড়ার পাত্র নয়, সেটা সেই গতিতেই আছে এখনো বহাল তবিয়তে। সামনে একটা লঞ্চকে দেখতে পাচ্ছি আমরা, এটা কর্ণফুলী 4ও হতে পারে, আর একটু কাছে গেলে বুঝতে পারবো। তো মানামির দিকে ফোকাস দেই, সে ভালো রকম দূর থেকে ওভারটেক করতেছে আমাদেরকে, মানে ওভারটেক করার জন্য এগিয়ে আসতেছে। আর একটু কাছের থেকে আসলে খারাপ হতো না। দূর সাথে এই নিউসান 10টাতে সবসময় আমি ভুলই বললাম, একটু আগে কী বললাম, এই কর্ণফুলী 4, এটা হলো নিউসান 10। আজকে তো হুলারহাট ভান্ডারিয়া থেকে রাজদূত প্রাইম আসছে, তো এটাও কি হুলারহাট ভান্ডারিয়া গিয়েছিল কিনা আজকে সঠিক বলতে পারি না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী 12ও খুব সম্ভব, না 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 কর্ণফুলী 13, সে ঢাকা থেকে ছেড়ে এসেছে। তো এদিকে নিউসান 10কে আমরা ওভারটেক করতেছি, অন্যদিকে কর্ণফুলী 13 আসলো ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে যাচ্ছে। আর মানামি আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং প্রায় আমাদের সমান সমান চলে আসছে। তো কুয়াকাটা এখনও তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাই রে ভাই, পেছনে দেখেন অবস্থাটা, দেখেন কি করতেছে পেছনে। গতি শিওর বাড়াইছে ভাই, শিওর গতি বাড়াইছে কুয়াকাটা। জুম একটু কমাই। এই হচ্ছে নিউসান 10। তো ওই আগের বারের সুন্দরবন 12-র মতো, যে বড় ভাইরা খেলতেছে তুই মাঝখানে কেটায় যা ভাগ। তো নিউসান 10কে একসাথে 2 পাশ থেকে কুয়াকাটা 2 এবং মানামি ওভারটেক করতেছে। এটার সামনে তো এখনও ঢাকা হুলারহাট ভান্ডারিয়াই লেখা। আজকে হুলারহাট ভান্ডারিয়া থেকে এসেছে নাকি অন্য কোনো জায়গায় প্রক্সি মারছে সেটা আমি সঠিক বলতে পারি না। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিন। তো শেষ পর্যন্ত প্রায় কত ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পরে এসে মানামি 1 নম্বর পজিশনটা দখল করার জন্য এগিয়ে যাচ্ছে। এবং মানামির, ওরে মাই গড, নিউসান 10-এর সামনের কি অবস্থা। আর এখান থেকেই মানামির ওই যে ডাইহার্স এবং ইয়ানমারের মিক্স আওয়াজ শুনতে পাচ্ছি। দেখেন সাইলেন্সার কিন্তু পেছনের দিকে ঘোরানো, তাও এখান থেকে ফুল আওয়াজটা আসতেছে। তার মানে বুঝতেছেন কি পরিমাণ টানতেছে বেটায়। যে ওর প্রতিদিনের সুনাম সুখ্যাতি 1 নম্বর পজিশন দখল করা, সেটা যদি দখল করতে না পারে একটা বদনাম হয়ে যাবে না। এমনিতেই কুয়াকাটা 2 ওরে 2-3 বার মূলা ধরাই দিছে।
এছাড়া মানামি আর এম খান সাথে এখন অনেক পেছনে। পরিস্থিতি খুবই ডেঞ্জারাস এখন। যদি এমন হয় যে কুয়াকাটা এখন আবার একটা পাওয়ার বাড়ায় দিয়ে সামনে উঠে যায় তাইলে হবে আসল খেলা। তবে সেরকমটা না হওয়ারই সম্ভাবনা, যেইভাবে মানামি যাইতেছে সামনে। মাই গড, এই যে দেখ রাতে মানামির গায়ে লাইট মারতেছে। অসম্ভব গতিতে আগে ওঠার চেষ্টা এবং কাছেও চলে আসতেছে। এখান থেকে ওই ইঞ্জিনের সাউন্ডটা দেখেন, স্পষ্ট শোনা যাইতেছে। কুয়াকাটাও কি টান টানতেছে আজকে। মানামি ওরফে সুনামি, হোয়াট দ্য হেল, কি টান এগুলো। শেষ পর্যন্ত মানামি কিন্তু চাঁদ মাথায় নিয়ে কুয়াকাটাকে হালকা করে খেয়ে দিচ্ছে। এখনও তার ওভারটেক কমপ্লিট হয় নাই, আর অল্প একটু এগিয়ে গেলেই সম্পূর্ণ কুয়াকাটা ধরাশয়ী হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছি কুয়াকাটা 1কে। মানামি আবার দূরে সরে গেল। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত শুনতে পাচ্ছেন মানামি লঞ্চের ইয়ানমার এবং ডাইহারসুর গর্জনের মিশ্র ধ্বনি। তো বরিশাল ঘাট থেকে ছাড়ার এই 3.5 ঘন্টা পরে মানামি সফল হয়েছে কুয়াকাটা 2কে পেছনে ফেলতে, এবং বেশ কয়েকবার চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়েছে তখন এই মেঘনায় এসে লাস্ট প্রচেষ্টায় সে কিন্তু কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করতে পারলো এবং আজকের 1 নম্বর পজিশনটা আবারও সে দখল করে নিল। আবারও বলতে এই প্রথমবার সে দখল করে নিল, এতক্ষণ যেটা কুয়াকাটা 2-এর হাতে ছিল। তো সামনে আবার কুয়াকাটা 1 লঞ্চকেও দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কুয়াকাটা 1-2-এর একটা লড়াই হবে। তো তার আগে মানামি তার প্রতিনিয়ত যেটা করে থাকে সেটা করে ফেললো আর কি। এদিকে কুয়াকাটা চেষ্টা কম করে নেই, তবে আরও স্পিড আছে কিনা কুয়াকাটা 2-এর সেটা আমি ভালো জানি না। তবে যথেষ্ট পরিমাণে চালিয়েছি কুয়াকাটা আজকে। আমি একদম খুশি আজকে এই সাইলেন্ট কিলারের উপরে। কিছুক্ষণ আগে, মানে প্রায় 10-15 মিনিট আগে, যখন মানামি প্রথমবার
এই মেঘনা নদীতে কুয়াকাটা 2কে ওভারটেক করার চেষ্টা করে, তখন কিন্তু কুয়াকাটার গতি ছিল 26 কিলো, তো এখন কুয়াকাটার গতি আছে 25 কিলো। তো মোটামুটি 1 কিলো গতি কমিয়ে দেওয়া হয়েছে। আর 26 কিলো বানানোর পরে যেখানে মানামি পেছনে স্টিল হয়ে রয়েছিল, সামনে উঠতে পারতেছিল না, সেখানে 1 কিলো গতি কমার পরে কিন্তু মানামি কুয়াকাটা 2কে ওভারটেক করে সামনে চলে গিয়েছে। তো বলতে পারি না কি দিয়ে কি ঘটেছে, কোথায় কি হয়েছে। এইদিকে কুয়াকাটা 1 লঞ্চকে মানামি কোনো পাত্তাই দিল না, নিমেষেই ওভারটেক করে এগিয়ে গেল সামনে। আর এইবার কুয়াকাটা 2 তার ছোট ভাই কুয়াকাটা 1 লঞ্চকে ওভারটেক করবে। আর এই কুয়াকাটা 1 লঞ্চ হচ্ছে ঢাকা, বগা, পটুয়াখালী রুটে চলাচলকারী একটি লঞ্চ। এবং আমরা যে লঞ্চে আছি এটা হচ্ছে কুয়াকাটা 2, যেটা ঢাকা, বরিশাল, ঢাকা রুটে চলাচল করে। তো একই কোম্পানির, একই মালিকানাধীন 2টা লঞ্চ একে অপরকে ওভারটেক করতেছে এখন। তো পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ভরপুর যাত্রী নিয়ে আসা কুয়াকাটা 1 লঞ্চকেও এই মুহূর্তে আমাদের ওভারটেক করা হয়ে গেল। তো লঞ্চটা তার সাধ্যমতো গতি দিয়ে চলতেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চাঁদপুর ক্রস করে চলে আসছি। ওই যে পেছনে আলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চাঁদপুর। আর আমরা এখন এই যে ফারহান 9 লঞ্চকে ওভারটেক করতেছি। আর এটা হচ্ছে কালীগঞ্জ ইলিশা থেকে ছেড়ে আসা লঞ্চ। তো বেশ ভরপুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এক সময় হুলারহাট ভান্ডারিয়া রুট দাপিয়ে বেড়ানো এই স্টেবল একটি জাহাজ ফারহান 9। এই লঞ্চটা নিয়মিত ঢাকা ইলিশা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আজকে এই লঞ্চটাকে আমরা কী করলাম, ওভারটেক করলাম। দর্শক, এই মুহূর্তে চাঁদপুরের অন্যতম সুন্দর লঞ্চ ময়ূর 10কে ওভারটেক করছে কুয়াকাটা 2। বেশ কিছু যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। তো পথে কুয়াকাটা 2-এর কাছে একটু ওটি খেলো। এই মুহূর্তে ইলিশার দুর্দান্ত গতিশীল কার্নিভাল ক্রুজ ফেরিকে আমরা ওভারটেক করতেছি। তবে অন্যান্য সময় যেরকম দুর্দান্ত গতিতে টেনে থাকে, কিন্তু এখন রাতের বেলা তেমন টানছে না, কারণ গভীর রাতে গিয়ে গাড়ি নামিয়ে দিলে হয়তো কোনো সমস্যা হতে পারে, অথবা যে কারণেই হোক এখন ওইরকম গতিতে টানতেছে না, হালকা গতিতে চালাইতেছে। প্রিয় দর্শক, দেখেন আমরা আরও একটা লঞ্চকে ওভারটেক করতেছি। আর এটা হচ্ছে ঢাকা শৌলা মুলাদি রুটের মিতালি 4 লঞ্চ। তো এরকম আজকে 1টা 2টা না, এরকম অনেক লঞ্চকে ওভারটেক করা হয়েছে। তো সবগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইনি, মানে এত বারবার ভিডিও ওপেন করাটাও আমার কাছে ভালো লাগে নাই। তো জাস্ট 2-4টে দেখাইলাম, তার মধ্যে এটা একটা। প্রিয় দর্শক, বেশ কতগুলো ছোট ছোট লঞ্চকে ওভারটেক করার ব্যাপারটা আমি স্কিপ করে দিয়েছি, মানে ওগুলোকে এড়িয়ে গিয়ে বারবার এই ছোট লঞ্চকে ওভারটেক করাটা তুলে ধরবো। কিন্তু যখন দেখলাম যে এক হালি লঞ্চকে একসাথে ওভারটেক করা হচ্ছে, তখন আর ভিডিও না করে পারলাম না। সর্বপ্রথম এই যে রেড সান 5 লঞ্চকে ওভারটেক করা হচ্ছে। আজকে আমার মুখে কেমন যেন বারবার মানে শব্দচয়ন হচ্ছে না ঠিক মতো, বুঝতে পারতেছি না কি হইলো। অনেকদিন দেশে থেকেছি, তাই কি দেশের ভাষা আসতে যাচ্ছে কি না হ্যাঁ কইতে পারি না, এই মনে হইতেছে। একই কোম্পানির একটা লঞ্চ, এই কুয়াকাটা 2 লঞ্চ যেই কোম্পানির, একই মালিকের লঞ্চ হচ্ছে এই রেড সান। তো এই রেড সান 5কে সর্বপ্রথম ওভারটেক করা হলো। তো এক খালির মধ্যে দ্বিতীয় নম্বরে পড়েছে এই যে এই লঞ্চটা। আর এটা হচ্ছে গিয়ে ওই এমভি ভোলা সাবেক, বর্তমানে হচ্ছে জমজম 3, আবে জমজম 3 লঞ্চ আর কি এটা। আর সেই এক খালির 3 নম্বরে হচ্ছে এই যে ঢাকা বোরহানুদ্দিনের মানিক 1, এবং
সামনে আছে বন্ধন 5 নাকি 4, যাই হোক আর একটু কাছে আসলে দেখতে পারবো। তো আমরা মোটামুটি একসাথে এক খালি লঞ্চকে ওভারটেক করতেছি। তারপর যে শুরুতে রেডসান 5, তারপরে আবে জমজম 3 এবং মানিক 1। আর অন্যদিকে ওই দিক থেকে একটা লঞ্চ আসলো, এটা সম্ভবত ট্রিপ ধরার জন্য খালি চালিয়ে যাচ্ছে। এটা কোন লঞ্চ? আরে ওই পাশ থেকে যাওয়ার কি দরকার? গ্লোরি অফ শ্রীনগর না কি দেখলাম, ওই যেই হোক কোন একটা লঞ্চ হবে। অন্যদিকে মানিক 1 লঞ্চকে ভোলা খেয়াঘাটের লঞ্চ জমজম 3 সে কিন্তু ওভারটেক করে দিচ্ছে। আর এখন ঘড়ির টাইম হচ্ছে 2টা 13 মিনিট, মোটামুটি 2:15 বাজে। আমরা আজকে ভোর 4টার ভিতরেই হয়তো সদরঘাটে পৌঁছে যাব, কারণ যেহেতু মাত্র 2:15 বাজে, তো 4টার আগেই পৌঁছে যাব এখানে। এটা হচ্ছে বন্ধন 5। এরকম বেশ কিছু লঞ্চ আমরা আগে ওভারটেক করেছি এবং সামনেও রয়েছে, একের পর এক ওভারটেক চলতে থাকবে। আর আজকে রাত্রে তো আপনারা উপভোগ করেছেনই জমজমাট কিছু ওভারটেক, এবং মানামি আমাদেরকে ওভারটেক করে ওই যে একটা গতি তুলেছিল মোটামুটি 26-27 কিলোমিটার গতি, সেটা নিয়ে সে এখন আমাদের সামনেই আছে, মোটামুটি 4-5 কিলোমিটার সামনে আছে আমাদের থেকে, দূরে দেখা যাচ্ছে আর কি। আর আমাদের লঞ্চের গতি এখনও সেই 25 কিলোমিটার আছে। আর আমাদের পেছনে বরিশালের কোনো লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এই যে বন্ধন 5 লঞ্চেও কিন্তু ভালো পরিমাণে যাত্রী রয়েছে, ছাদে, টপ ছাদে, ফ্রন্ট ছাদে, সব জায়গায়, ভেতরে কেবিন করিডোর, কোনো জায়গায় বাকি নেই। এই যে এক ব্যক্তি দেখেন আনলির পাশে ফেন্ডারেও বসে রয়েছে। কি ফিরতি ট্রিপের কি একটা অবস্থা। তো সামনে হচ্ছে মুন্সিগঞ্জ। এই যে সামনে ছোটোখাটো একটা মোড় আছে, ওই মোড়টা ঘুরলেই আমরা মুক্তারপুর ব্রিজও দেখতে পারবো। এখন আবার একটু ভিডিওটা অফ রাখতেছি। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটায় এখন 2টা 30 মিনিট, মানে ঠিক 2:30 বাজে। আর আমাদের সামনে এখন দৃশ্যমান মুক্তারপুর ব্রিজ, যদিও ব্রিজের মাঝখানে সেই সুন্দর আলোগুলো এখন নিভে রয়েছে, হয়তো কোনো কারণে বাতিগুলো বন্ধ আছে। তো যাই হোক, এখন এই মুক্তারপুর ব্রিজ ক্রস করতেছি আমরা মাত্র 2:30 বাজে এখন। আর এখন আমাদের লঞ্চও চলতেছে সেই 24 কিলোমিটার গতিতে। তো সেই হিসেবে এখান থেকে সদরঘাট যেতে আমাদের 1 ঘন্টা লাগবে না, কারণ আপনারা একটা ছোট্ট সমীকরণ মিলাইতে পারেন যে ময়ূর 7 লঞ্চ কিন্তু লাগাতার 21 কিলো গতিতে চলে। তো সেই 21 কিলো গতিতে চললেও সে মুন্সিগঞ্জ থেকে সদরঘাট পৌঁছাইতে 1 ঘন্টা সময় লাগে, অথবা একটু কমও লাগে। আর সেইখানে আমাদের কুয়াকাটা চলতেছে 24 কিলো গতিতে, তার মানে সদরঘাট পর্যন্ত পৌঁছাইতে আর 1 ঘন্টা লাগবে না। তো সেই হিসাব করলে সমীকরণে দাঁড়ায় যে 3:30টার বেশি সময় লাগবে না আমাদেরকে সদরঘাট পৌঁছাইতে। ভাবতেছেন 3:30 বাজে যদি ঘাটে পৌঁছায় যাই কী করবো বাকি সময়। আর এখন 3:30 বাজে ঘাটে পৌঁছাইলে যাত্রীদেরকে এমনি নামতে হবে। তো নেমে ওই সময় লঞ্চকে খালি করে দিতে হবে এবং লঞ্চ আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে দেখেন সেই ভাঙা অংশটা, কোনো এক জাহাজ বা লঞ্চ এখানে মেরে দিয়েছিল, যেখান থেকে দেখেন খুঁটিটার অনেকটা জায়গা দুমড়ে মুচড়ে গিয়েছে। তো মুক্তারপুরের সেই আলোগুলো কোনো একটা কারণে হয়তো নিভে রয়েছে, দু একটা বাতিতে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। তো আমরা মুক্তারপুর ব্রিজ ক্রস করে ফেলেছি। আজকে এই একটু বাংলা শুদ্ধ ভাষা মারতে গিয়ে আমার মুখ কেমন যেন ভাষা ঠিক মতো আসতেছে না। তো বরিশালে বাসায় গ্যাঙ্গর করবো কিনা এটাই চিন্তা করতে আসি। ওইটা হলে আবার মুখ চলে, বুঝলেন, ইতে পারি যে মুখ গেছে নষ্ট হইয়া। তো এমভি মানামি আমাদের থেকে ভালো পরিমাণে সামনে উগেই গেছে। ওই যে লাল বাতি দেখতে আছেন হালকা হালকা দেখায়, উগেই গেছে মানামি। এখনও মোটামুটি 4-5 কিলোমিটার সামনে আছে, ওই মানে 5-7 মিনিট আগে যাই বসবে না ঢাকা আর কি। আর বাকি অন্য কোনো বরিশালের লঞ্চের পিছনে কোনো খবর নাই।
এম খান 7 কমে আছে আল্লাহই জানে। তো আর কি দেখামু, বুড়িগঙ্গা সরি ধলেশ্বরী ঢুকে গেছি, আর 50 মিনিটের মতো সময় লাগবে এনে ঢাকা যাই পৌঁছতে। রেডি থাকেন, ঠাস করে ঢাকা পৌঁছে যাবো। সো বি কেয়ারফুল। আবে জমজমে এক সারা রাত্র মনে হয় একটু বেশি চালায় ফেলাইছে, এখন একদম ঝিমাইতেছে, ইঞ্জিন একবার অফ করার মতো চালাইতেছে, ঠক 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 হালকা করে। আর সামনেই হচ্ছে ধর্মগঞ্জ টার্নিং। আমি এখানে ভিডিও অন করার কারণ একটাই, যে কি পরিমাণ দুধর্ষ গতির সাথে কুয়াকাটার 2 লঞ্চ এখনও এই ধলেশ্বরীর শেষ প্রান্ত কাঁপিয়ে যাচ্ছে। দেখেন সামনে পানির থ্রাস্ট, আর এই লঞ্চের মাঝামাঝি আছি। এখান থেকে ইঞ্জিনের যে একটা গুরুগম্ভীর আওয়াজ, সেই আওয়াজটা এখান থেকেই টের পাওয়া যাচ্ছে। কি কেমন লাগতেছে আওয়াজটা? ধুম 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 ঘুম 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 ধুম ধুম ঘুম ঘুম। যাই হোক, ওই যে সামনে দেখতে পাচ্ছেন এমবি মানামি, সে এখন ধর্মগঞ্জ মোড় ঘুরতেছে আর কি। আর তার পেছনে একটা লঞ্চ আছে, তার পেছনে আরও একটা লঞ্চ আছে আমাদের সামনে বরাবর, যেটাকে আমরা কিছুক্ষণের মধ্যে ওভারটেক করে ফেলবো। তো ঘড়ির কাঁটায় মাত্র 2:45 বাজে। তো এই 2:45টায় যদি ধর্মগঞ্জ টার্নিং অতিক্রম করে ফেলি, দেখেন 3:30টার মধ্যে ঢাকা, কি একটা অবস্থা। এত স্পিডে চালিয়ে এসেছে আজকে ঢাকা গিয়ে হিসাব করব, পাই টু পাই হিসাব করব কত ঘন্টায় আজকে ঢাকা পৌঁছেছি ইনশাল্লাহ। এই যে সামনে একটা লঞ্চকে দেখতে পাচ্ছেন, এটাকেও কিছুক্ষণের মধ্যে আমরা ওভারটেক করে ফেলবো। তো আজকে এরকম ঝাঁকে ঝাঁকে কয়েক ডজন লঞ্চ ওভারটেক করা হয়েছে। আপনারা যারা এই ঈদ সিজনে লঞ্চে ভ্রমণ করেন, বরিশালের লঞ্চে, তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই ভ্রমণে কতটা মজা এবং কি পরিমাণ কী রে। জেনারেটর বন্ধ, আচ্ছা জেনারেটর সুইচ করা হয়েছে। একটা জেনারেটরকে সারা রাত চালিয়ে রাখা হয়েছিল, সেটাকে অফ করে অন্য একটা মানে লাইন দেওয়া হয়েছে, যাতে করে এক ইঞ্জিনের উপরে বেশি প্রেশার না পড়ে যায়। আর ছাদের উপরের অবস্থা দেখেন, ওই যে এসির বক্সের উপরেও মানুষ শুয়ে আছে, নিচে তো প্রচুর পরিমাণে এই যে যাত্রীরা আছে। তো ছাদে এত পরিমাণ, তো বুঝতেছেন নিচে কি পরিমাণে আছে। প্রিয় দর্শক, এবার দেখেন পটুয়াখালীর অন্যতম গতিশীল লঞ্চ AR খান 1। তো এটা ঢাকা বগা পটুয়াখালী থেকে প্রচুর যাত্রী নিয়ে ঢাকায় ফিরতেছে। কি বললাম এটা, মানে পটুয়াখালী বগা ওই দিক থেকে প্রচুর যাত্রী নিয়ে ঢাকায় ফিরতেছে। তো এই মুহূর্তে এই লঞ্চটা এবং আমরা উভয়ই ফতুল্লা টার্নিং ঘুরতেছি। আরে মালিক, এই মুহূর্তে এই লঞ্চটা এবং আমরা উভয়ই ধর্মগঞ্জ টার্নিং ঘুরতেছি, এবং এখান থেকেই বুড়িগঙ্গা নদী শুরু। এতক্ষণ ধলেশ্বরী নদীতে ছিলাম। তো AR খান 1 লঞ্চটাও ভালো গতিতে চলতেছে, কিন্তু সাইলেন্ট কিলারের কাছে এসব গতি কিছুই না। এই লঞ্চটাকে এখন আমরা ওভারটেক করতেছি, একসাথে ঘুরে যাওয়া। আর আমাদের সামনে আরও একটা লঞ্চকে দেখা যাচ্ছে। এটা পটুয়াখালীর অন্যতম স্টেবল লঞ্চ AR খান 1। ধর্মগঞ্জ টার্নিং ঘুরতে ঘুরতে AR খান 1 লঞ্চকে ওভারটেক করা হয়ে গেল। তবে দেখেন লঞ্চটা কি পরিমাণ গতির সাথে চলতেছে, খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত। বেচারা ভালো গতি দিয়েছিল, কিন্তু লাভ হলো না। সাইলেন্ট কিলারের ধুম 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 ধুমের টাইগার স্যুট ঠেলায় এই বেচারা পিছনেই পড়ে গেল মুহূর্তের মধ্যে। AR খান 1কে ওভারটেক করতে না করতেই দেখেন পটুয়াখালীর আরেক পিস মাল MV সুন্দরবন 9, এবং এই লঞ্চটাও নাকি এক সময় মারাত্মক মারাত্মক গতিতে চলতো। আমি এ সম্পর্কে অতটা জানি না, এটার গতি আমি দেখি নাই কখনো। তবে
এয়ার খান বোধ হয় এটাকে ওভারটেক করে ফেলবে, কারণ এর গতি অবস্থা ভালো দেখতেছি না। যাই হোক, এই লঞ্চটা মানে এই লঞ্চটাও পটুয়াখালীর থেকেই ছেড়ে এসেছে এবং মোটামুটি ভালো পরিমাণে যাত্রী, মোটামুটি কি ছাদেও ভরপুর, একদম ফুলফিল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সম্ভবত এগুলো পটুয়াখালীর লঞ্চ, যেহেতু এরা ফতুল্লায় ঘাট ধরে, এই লঞ্চটাও সম্ভবত ধরবে ঘাট। আজকে কুয়াকাটা 2 যা চালাইলো, মানে মাথা নষ্ট ভাই। প্রিয় দর্শক, রাত্র 3টা বাজে। এই মুহূর্তে আমরা ফতুল্লা ঘাট অতিক্রম করতেছি। আর ফতুল্লা থেকে এইমাত্র যাত্রী নামিয়ে ব্যাক গিয়ার দিল যুবরাজ 7 লঞ্চ। এটা ফতুল্লা, যেহেতু আজকে সম্ভবত পটুয়াখালীর কোনো প্রক্সি মারছে, এটা ইলিশার ট্রিপ তো সাইডে দিছে কয়েকদিন আগের থেকে, সম্ভবত পটুয়াখালীর থেকে যাত্রী নিয়ে এসেছে, সঠিক বলতে পারি না। আমরা ফতুল্লা ঘাট অতিক্রম করে ফেললাম। এখন ঘড়িতে মাত্র 3টা বাজে, আর আধা ঘন্টা লাগবে কিনা সন্দেহ আছে, হয়তো 3:30টার আগেই পৌঁছে যাবো সদরঘাটে। শেষ সময় একটু পপুলার থ্রাস্টের দিকে যাই। দর্শক দেখেন, ফতুল্লা ঘাট অতিক্রম করার পরেও এখনো 23 কিলোমিটার গতিতেই চলতেছে। মানে আজকে বরিশাল গিয়া একটা ভালো রকম প্লেস ধরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো একটা প্লেস ধরবেই এই লঞ্চ। রাত্র 3:05 বাজে, ফতুল্লা অতিক্রম করার পরেও এইরকম মারাত্মক গতিতে চলতেছে কুয়াকাটা 2। এখনো প্রপোলার থ্রাস্ট দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। কি কোপটাই না মারতেছে, পুরা ধুরা কোপ। অতিক্রম করে ফেললাম। পাগলায় এসে ওভারটেক করছি এমভি রাজহংস 8 লঞ্চকে। ভাসানচর রুটের অত্যন্ত স্টেবল জাহাজ এই রাজহংস 8 এবং রাজহংস 10, তার মধ্যে এই রাজহংস 8 লঞ্চকে আমরা এখানে রেখে যাচ্ছি। দর্শক দেখেন, সব কিছু কেমন নীল নীল লাগতেছে। আর এই নীল আলোর ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি BIWTA কর্তৃক তৈরিকৃত ভাসমান ডকইয়ার্ড। মানে ডকইয়ার্ড সাধারণত নদীর পাড়ে হয়, কিন্তু এটারে বানানো হয়েছে ভাসমান ডকইয়ার্ড। এর ভিতরে ছোটোখাটো বোট ঢুকিয়ে তাকে মেরামত করার মতো স্পেস রয়েছে। আর এই নীল হওয়ার কারণ হচ্ছে এই কুয়াকাটা 2-এর যে এই গোল গোল শেপগুলো 4 তলার, এখানে যেমন নীল হয়ে গিয়েছে, ওখানে ঢুকালে সবুজ হয়ে যাবে। দেখলেন তো সবুজ আর নীলের কারিশমা। আর আমরা এখন হাসনাবাদ ডকইয়ার্ড অতিক্রম করতেছি। আর আজকে সারা রাত টোটালি একটুও ঘুমাই নেই, মুখে কেমন জানি মানে কথা বাইজে যাইতে আছে। এজন্য আবার বরিশালে মারলে এ সময় আবার ঠিক হয়ে যায়। আঞ্চলিকতার একটা মাধুর্য আছে। সামনেই পোস্তগোলা ব্রিজ, আর একটা লঞ্চ ব্রিজ ক্রস করতেছে। তো পোস্তগোলা ব্রিজ ক্রস করতে করতে এই লঞ্চটারও ওভারটেক করে শালার পোশালা ভিডিও ওই পাশে গিয়ে করবো মানে। ওকে, খুবই চমৎকারভাবে আমরা ব্রিজ অতিক্রম করতেছি। এই যে, তো এটাই হতে পারে আজকের সর্বশেষ ওভারটেক। এরপরে আর সামনে কোনো লঞ্চ দেখতে পাচ্ছি না। আমি একদম মাস্টার ব্রিজে আছি, দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু যাত্রী বসে আছে। আর এটা হচ্ছে এমভি ইয়াদ, শুধু ইয়াদ আর কি।
তো শুধু ইয়াদ লঞ্চকে আমরা এখন ওভারটেক করতেছি। আর আমাদের সামনে যে মানামি ছিল সেটা অলরেডি সদরঘাটে প্রায় পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সদরঘাট দেখা যাচ্ছে। 3:28 বাজে মাত্র আমরা লালকুঠির ঘাট অতিক্রম করতেছি। আর বার্থিং নিতে হয়তো আর অল্প সময় লাগবে। তো মোটামুটি ওইটাই আর কি, 3:30টার ভিতরে আমরা সদরঘাটে পৌঁছে গেলাম। এদিকে গ্রিন লাইন 2, 3 দুইটাই আছে। এরা সম্ভবত সকালে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে যাত্রী নিয়ে আসবে। আর দোয়েল পাখি 8 লঞ্চ, খুবই জাঁকজমকপূর্ণ নতুন লঞ্চ। এটা কিছুক্ষণ আগে সদরঘাটে এসেছে এবং দোয়েল পাখি 8-এর পাশেই আছে দোয়েল পাখি 10 এবং ওই পাশেই আছে দোয়েল পাখি 2। আচ্ছা, তো 3টা লঞ্চ কি দেখা যাচ্ছে দোয়েল পাখি সিরিজের। এরা সকালের শিডিউলের জন্য বসে আছে। এদিকে মিতালি 7 রয়েছে, সোনারতরী 1 রয়েছে। যাই হোক, সকালের শিডিউলের যে সকল লঞ্চ রয়েছে ইলিশা বা চাঁদপুরগামী, সেই সকল লঞ্চগুলো এখানে অপেক্ষা করতেছে। অন্যদিকে বেতুয়া চরফেশনের লঞ্চ, আচ্ছা এরা আজকে বরিশালের লঞ্চের আগেই চলে আসছে। তো মানামি অলরেডি ঘাটে ভিড়েছে এবং তার পাশ থেকে আমাদের এই কুয়াকাটা 2 লঞ্চ ঢুকবে। তো শুধুমাত্র হাতিয়া এবং বেতুয়ার লঞ্চগুলোই, মানে চরফেশনের লঞ্চগুলোই চলে এসেছে। বাকি আর কোনো লাইনের লঞ্চ দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ফারহান 10, হ্যাঁ এটা হাতিয়া থেকে এসেছে। তারপরে ওইটা সম্ভবত তাসরিফ 1, ওটাও হাতিয়া থেকে এসেছে। তারপরে আছে ফারহান 3, এটাও হাতিয়া থেকে এসেছে। তো এই 3টা লঞ্চ ছিল আজকে সম্ভবত মনপুরা হাতিয়ার, 3টাই এসে পৌঁছে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12 লঞ্চ বেতুয়া থেকে এসে, চরফেশন থেকে এসে অলরেডি যাত্রী নামানো শেষ। আরে বাপরে। তারপর টিপু 14, কর্ণফুলী 12, টিপু 14, এরপরে একটা দেখতে পাচ্ছি ফারহান সিরিজের, সম্ভবত ফারহান 6, হ্যাঁ এটা হচ্ছে ফারহান 6, এটাও বেতুয়া চরফেশন থেকে এসেছে। আর একদম শেষ প্রান্তে দেখা যাচ্ছে তাসরিফ সিরিজের, এটা তাসরিফ 3 নাকি 4, এটা 3 সম্ভবত, 4-এর সাইলেন্সার আরও উঁচা। তো তাসরিফ 3, তো এই 4টা এসেছে বেতুয়া থেকে। তো বেতুয়া চরফেশন এবং হাতিয়ার লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এটা এসে পৌঁছে গিয়েছে। বাকি অন্য কোনো রুটের লঞ্চকে দেখতে পাচ্ছি না আমরা। আর মানামি একদম ঘাটের প্রথম স্পেসটা ধরে নিল এবং সর্বপ্রথম সদরঘাটে এসে পৌঁছে গেল মানামি। আর দ্বিতীয় পজিশনে কুয়াকাটা 2। আজকে রাত্রে কুয়াকাটা 2 যা দেখিয়েছে, এবং মানামি তো রীতিমতো প্রতিদিনই দেখায়, তবে কুয়াকাটা সচরাচর দেখায় না, কিন্তু আজকে দেখিয়েছে, মারাত্মক খেলা দেখিয়েছে। ও আচ্ছা, পটুয়াখালীর গতিশীল লঞ্চ এসে পড়েছে, সম্ভবত প্রিন্স কামাল 1 অথবা রায়হান 1 হতে পারে, 2টা যে কোনো একটা হবে। ওই একটাই এসে পৌঁছেছে, বাকিগুলো এখনো পথে ঘাটে দেখেছেন, ওগুলো আসতে পারে নাই। তো মানামিকে বলা হচ্ছে গনবাগার দেওয়ার জন্য, তো সে বডি খাড়া করতেছে। পাশ থেকেই কুয়াকাটা 2 ঢুকবে। তো এখন ঘড়িতে সম্পূর্ণ 3:30 বাজে, তো আরও 2-4 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে 3:35-এ সদরঘাটে পৌঁছে যাবে আমাদের কুয়াকাটা 2 লঞ্চ। এদিকে নৌবাহিনীর বিএডব্লিউটি এর কর্মরত ব্যক্তিরা তারা এখান থেকে ঘোষণা দিতেছে যে যে সমস্ত নৌযানের যাত্রী নামানো শেষ হয়েছে তারা ঘাট ত্যাগ করুন। হ্যাঁ, ভালো উদ্যোগ, কারণ প্রচুর লঞ্চ আসবে আজকে। তো 3:35 ধরেন, ঘাট করতে করতে আমাদের সময় হবে 3:35। তো সেই হিসেবে একটা হিসাব করা যাক। আমরা বরিশাল থেকে 9:45 ছেড়েছিলাম, তো 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, মাই গড, 6.25 ঘন্টা অথবা 6 ঘন্টা 45 মিনিট ধরা যায়। এই সময়ের ভিতরে আমরা বরিশাল থেকে ঢাকায় পৌঁছে গিয়েছি। তো বরিশালের এই যে গতিশীল লঞ্চগুলোর ব্যাপারে আপনারা তাহলে স্পষ্ট ধারণা রাখতে পারেন যে এরা
চাইলে আপনাকে 6 ঘন্টায় বরিশাল থেকে ঢাকায় পৌঁছে দিতে পারে, ঠিক আছে। কিন্তু এমনি সময় কি হয়, প্রয়োজন পড়ে না, এই জন্য তারা ফজরের সময় এসে পৌঁছে দেয় যাতে আপনাদের কষ্ট না হয়। কিন্তু এখন তো তাদেরও প্রয়োজন, আপনাদেরও তাড়াতাড়ি আসা দরকার, তাদেরও গিয়ে ট্রিপ ধরা দরকার, সেই হিসেবে এখন একটু আগে পৌঁছে দিচ্ছে। এই যেমন 3:30টায় এসে পৌঁছে গেল, এরা কিন্তু আধা ঘন্টার ভিতরে যাত্রী সব নামিয়ে দিয়ে আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। এখন নিচে গিয়ে আবার ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ প্রচুর যাত্রী, আমাকে নামতে হবে অনেক কষ্ট করে, আবার খুব তাড়াতাড়ি নেমে সরতে হবে। তো সেই হিসেবে ভিডিও আর হয়তো দীর্ঘ করতে পারবো না, মানে নিচে গিয়ে আপনাদেরকে আর ঘাটের অবস্থা দেখাতে পারবো না। তো এখানেই ভিডিও শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তার আগে কথা হচ্ছে, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। অন্তত যা কিছুই লেখেন না কেন একটা অন্তত কমেন্ট করে যাবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তারাও আপনাদের মতো আর কি লঞ্চ লাভার বলে কথা। তো শেষ পর্যন্ত এটাই রইলো। আর এই টোকাইদের কাজ কাম দেখেন, কী রে ভাই, আমার মনে ছিল বই যাব। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন। আর আজকের যে এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম এক্সপিরিয়েন্স কারো থাকলে সেটাও একটু শেয়ার করে দিবেন কমেন্ট সেকশনে। তো কী আর বলবো, ওই যে মানামির থেকে দেখেন একজনের ভিডিও করতেছে, আমার মতো লঞ্চ লাভার পাগলা বহুত মানুষ আছে, তারা ভিডিও করে। তো মানামির ছাদ ভর্তি যাত্রী এবং স্টারলিংক ইন্টারনেট। তো এই যে কয়েকবার ভিডিও শেষ করতে গিয়ে আবার বক 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 করতে থাকি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবার বক বক। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে এম খান 7 এসে পৌঁছেছে কুয়াকাটা 2 লঞ্চের 15 মিনিট পরে, আর এখন ঘাটে ঢুকতেছে। আমি আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু নামা হয় নাই, প্রচুর পরিমাণে যাত্রী, নামতে নামতে অনেক আরও 5-10 মিনিট লেগে যাবে আমার। সেজন্য এম খান 7 যেহেতু এসে পড়েছে, তাই তাকে দেখিয়ে দিলাম। এই ধাক্কা মারছে মানামি ধাক্কা মারছে আমগরে। তো BAWT এর দায়িত্বরত কর্মকর্তা তিনি বারবার মাইকে বলতেছেন যে এম খান 7 আপনি এখানে বার্থিং করবেন না, আপনাকে ওই পাশে যাওয়ার জন্য বলা হচ্ছে। এম খান 7কে নির্দেশনা দেওয়া হচ্ছে যে যাতে ওই পাশে এসে ঘাট করে, কিন্তু তাও সে ওখানেই করতেছে। দেখা যাক কী হয়।